গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান কথিত নারী সংস্কার কমিশন নিয়ে বক্তব্য রেখেছেন। হেফাজতে ইসলাম এবং সাম্প্রতিক সময়ে নারী সংস্কার যে কমিশন এই সরকার গঠন করেছেন, এটি নিয়ে ইতিমধ্যে বাংলাদেশের রাজনীতির মাঠে আলোচনা সমালোচনা ব্যাপক একটা শোরগোল শুরু হয়েছে। এজন্যই আজকে আমি ক্যাপশন দিয়েছি, হেফাজতে ইসলাম বারবার টার্গেট কেন? কেন হেফাজতে ইসলাম বারবার টার্গেটেড? দেখেন, ইতিমধ্যে বাংলাদেশে এই অন্তর্বর্তীকালীন সরকার যে নারী সংস্কার কমিশনটি গঠন করেছেন, এটার যে প্রস্তাবনা বা সংস্কার যে প্রপোজাল তারা ইতিমধ্যে সরকারের কাছে জমা দিয়েছেন। তাদের প্রস্তাবিত এই প্রপোজাল বা সংস্কার প্রস্তাবনা নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক মহলে, আলেম সমাজের মাঝে, এদেশের জনগণের মাঝে একটা তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে, সৃষ্টি হয়েছে। তাদের বেশ কিছু প্রপোজালকে কেন্দ্র করে ইতিমধ্যে নানা রকম সমালোচনা, নানা রকম প্রতিক্রিয়া দেখানো হচ্ছে এবং অনেকেই দেখাচ্ছেন। এখন আমার বক্তব্য হচ্ছে, তাহলে শুধুমাত্র হেফাজতে ইসলাম টার্গেটেড কেন, বা হেফাজতে ইসলামকে টার্গেট করে কেন বারবার এ ধরনের আলোচনা বা এ ধরনের একটা বিষয় সামনে আনা হচ্ছে? হেফাজতে ইসলাম আমার জানা মতে নারীদেরকে কটাক্ষ করে বা সমগ্র নারী সমাজের বিরুদ্ধে কোনো কথা বলেন নাই। তারা শুধুমাত্র বিতর্কিত নারী সংস্কার কমিশনের যে বিতর্কিত প্রস্তাবনা, প্রপোজালস, সেগুলোর বিরুদ্ধে তারা একটি কড়া প্রতিবাদ জানিয়েছেন এবং তাদের অবস্থান তারা ব্যক্ত করেছেন। ঠিক তার উল্টো দিকে হেফাজত ইসলাম নারীদের যথেষ্ট সম্মান করেন এবং মর্যাদার চোখে তারা নারীদেরকে দেখেন। আমাদের ইসলাম ধর্মেও নারীদের সর্বোচ্চ মর্যাদা এবং সম্মান দেওয়া হয়েছে। সেই জায়গা থেকে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বাংলাদেশের কোনো রাজনৈতিক দল, সংগঠন কিংবা কোনো প্রতিষ্ঠান নারীদের বিরুদ্ধে বা নারী বিদ্বেষমূলক কোনো বক্তব্য কিংবা কোনো ধরনের এরকম কথা বলার কথা নয়। তারপরেও হেফাজত ইসলাম তথা আলেম ওলামাকে বারবার টার্গেট করা হচ্ছে, বারবার আলেমদেরকে বিতর্কিত করার জন্য চেষ্টা করা হচ্ছে। এবং এই চেষ্টা যে ভিনদেশি এজেন্ডা বাস্তবায়নের জন্য, সেটা কিন্তু আমাদের বুঝতে কারোই বাকি থাকার কথা না। মনে রাখবেন, আমরা বাংলাদেশ থেকে ইন্ডিয়ান আধিপত্যবাদকে উৎখাত করেছি, ইন্ডিয়ান আগ্রাসনকে এদেশ থেকে উৎখাত করেছি, বিতাড়িত করেছি। আমরা 1971 সালে পাকিস্তানি আধিপত্যবাদকে উৎখাত করেছি। তার বিনিময়ে এই 2024 সালের 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে মার্কিন সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠার জন্য নয়, কিংবা ওই আমেরিকান আধিপত্যবাদ এখানে বিস্তার ঘটাবে, কিংবা আমেরিকার সেই নীল নকশা কেউ বাস্তবায়ন করবে, সেটাকে আমরা একচ্ছত্রভাবে সমর্থন দিব, আনডাউটফুলি সমর্থন দিব, এটা ভাববার কোনো কারণ নেই। একবারেই পরিষ্কার কথা, আমরা ভারতীয় আধিপত্যবাদকে উৎখাত করেছি, আমরা ইন্ডিয়ান আগ্রাসনকে বিতাড়িত করেছি। একই সাথে এখানে কোনো মার্কিন সাম্রাজ্যবাদ কিংবা পশ্চিমাদের কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেওয়ার জন্য নয়। একবারই ক্লিয়ার কাট। কিন্তু সাম্প্রতিক সময়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের নানা রকম যে কার্যক্রম, এই কার্যক্রমগুলো দেখে আমাদের কাছে মনে হচ্ছে যে এই সরকার কোনো এক অলিখিত চুক্তির মধ্যে আবদ্ধ হয়েছেন কিনা পশ্চিমাদের সাথে, সেটিও কিন্তু ভাববার বিষয়। সাম্প্রতিক সময়ে আপনারা দেখেছেন যে মায়ানমারকে মানবিক করিডোরের নামে যে ধরনের একটি অশুভ পায়তারা তারা শুরু করেছেন, এটা আমাদের দেশের সার্বভৌমত্বের জন্য একটি মারাত্মক হুমকি। একই সাথে তারা বেশ কিছু কমিশন করেছেন, যে কমিশনগুলো নিয়ে নানা রকম প্রশ্ন রয়েছে। তার উপরে এই যে নারী সংস্কার কমিশন, এই নারী সংস্কার কমিশন তারা গঠন করেছেন, ভালো কথা। বাংলাদেশের অর্ধেকের বেশি নারী, এবং বাংলাদেশ যেহেতু একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এবং তার অর্ধেকেরও বেশি জনগোষ্ঠী নারী, তাহলে আপনি নারী সংস্কার কমিশন গঠনের আগে আপনি চিন্তা করবেন না এদেশের অধিকাংশ মানুষ কোন মূল্যবোধে বিশ্বাসী, কোন মূল্যবোধ তারা লালন করে ধারণ করে আজকে সরকার নারী কমিশন করেছে। অথচ এই নারী কমিশনে যারা অন্তর্ভুক্ত হয়েছেন বা যাদেরকে সদস্য বানানো হয়েছে, এদের অধিকাংশ ভিনদেশি এজেন্ডা বাস্তবায়ন করে। আমার মনে হয় না এরা বাংলাদেশকে ধারণ করেন কিংবা বাংলাদেশের ধর্মীয় মূল্যবোধে
এদের ন্যূনতম বিশ্বাস আছে। তাহলে এরকম নারীদেরকে দিয়ে আপনি নারী সংস্কার কমিশন করলেন, আর তারা কিছু উদ্ভট ওই বিদেশি এজেন্ডাধারী সংস্কার প্রস্তাবনা সরকারের হাতে তুলে দিয়েছেন, যেগুলো বাস্তবায়ন করলে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে বলে আমার মনে হয় না। এখন এই বিষয়গুলোর প্রতিবাদ করতে গেলে হেফাজতে ইসলামকে নানা রকম ট্যাগ দেওয়া হয়, তাদেরকে উগ্রবাদী বলা হয়, জঙ্গিবাদ বলা হয়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সবচাইতে দুঃখ এবং আফসোসের জায়গা, বর্তমান যে নতুন ছাত্রদের একটি দল বা তারা যে রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছেন, এনসিপি, নাগরিক পার্টি, অনেকে এদেরকে নাপা বলেন বা জাতীয় নাগরিক পার্টি, হোয়াট এভার। আমাদের বক্তব্য হচ্ছে এই জাতীয় নাগরিক পার্টি, আপনাদের উচিত ছিল এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মূল্যবোধকে লালন করে সেই মূল্যবোধকে সম্মান জানানো, সেই মূল্যবোধকে মর্যাদা দেওয়া। তা না করে আমরা দেখতে পেলাম এই জাতীয় নাগরিক পার্টির সদস্যরা হেফাজত ইসলামের বিরুদ্ধে নানা রকম হুমকি ধামকি এবং বিভিন্ন রকমের তারা ঘোষণা দিচ্ছেন। তো এই যদি হয় অবস্থা, তাহলে এদের কাছ থেকে দেশের জনগণ কি আর প্রত্যাশা করতে পারে বলেন? গণতন্ত্র, আমরা সবাই বলি গণতন্ত্র মানে কি? সংখ্যাগরিষ্ঠের মতামত বা সংখ্যাগরিষ্ঠের শাসন, তারই তো নাম গণতন্ত্র। তাহলে বাংলাদেশের অধিকাংশ মানুষ মুসলমান, 90% মোটা থেকে ধরে নিলাম, কেউ বলে 95 বা 96, হোয়াট এভার, যদি 90 ধরে নিই, তাহলে তো তারাই সংখ্যাগরিষ্ঠ। তাহলে সংখ্যাগরিষ্ঠের মতামতকে আপনি প্রাধান্য না দিয়ে আপনি ওই সংখ্যালঘু যারা, যে ওই 5% বা 10%, তাদের মতামতকে প্রাধান্য দিয়ে আপনি সিদ্ধান্ত নেবেন? এর নাম তো গণতন্ত্র না, এটা তো আসলে ওই মানে স্বৈরতন্ত্রের থেকেও আরো বেশি জঘন্য। তো এই কথাগুলো এই জন্যই বলছি, আলেম ওলামাদেরকে নিয়ে অতীতেও আওয়ামী লীগ ষড়যন্ত্র করেছে, তাদেরকে নিয়ে খেলেছে। এখন আরেক আওয়ামী লীগের উত্তরসূরি হয়ে তারাও এই হেফাজত ইসলামকে ব্যবহার করে নতুন করে খেলতে চাই। আমরা স্পষ্ট করে বলেছি, এখনো বলছি, আলেম ওলামাদের নিয়ে কেউ যদি ন্যূনতম ষড়যন্ত্রের চেষ্টা করে, তাদের বীজ দাঁত এবার ভেঙে দেওয়া হবে ইনশাআল্লাহ। সে নব্য বিপ্লবী হোক আর যেই হোক, এই আলেম ওলামাদের নিয়ে নানা রকম ষড়যন্ত্রের জাল এই বাংলাদেশের মাটিতে আটবে, আলেম ওলামাদেরকে নানা রকম তারা ওই খেলনা সামগ্রীর মতো ব্যবহার করবে, এটা এদেশে আর বাস্তবায়ন হতে দেওয়া হবে না। আজকে শাপলা চত্বরের ঘটনা নিয়ে অনেকে অনেক ইমোশনাল লেখালেখি কথা বলে, অথচ শাপলা চত্বরের বিচারের জন্য কেউ মাঠে নামে নাই। আমরা গণ অধিকার পরিষদ আলেম ওলামাদের উপরে যখনই জুলুম এসেছে, নির্যাতন এসেছে, আমরা তাদের পক্ষে দাঁড়িয়েছি, রাজপথে দাঁড়িয়েছি, কথা বলেছি। কিন্তু বড় আফসোস, নব্য বিপ্লবীরা আজকে নিজেদেরকে অনেক কিছু দাবি করে, কিন্তু দেখবেন আলেম ওলামাদের প্রশ্নে তারা হঠাৎ করে নীরব হয়ে যায়। যখন হেফাজত ইসলামের সমাবেশে নারকীয় তাণ্ডব চালিয়েছিল ভারত এবং আওয়ামী লীগ যৌথ, তাদের সেই মিশন তারা সফল করেছিল, হাজার হাজার হেফাজতের নেতাকর্মীকে হত্যা করেছিল। এরপরে রাজপথে কর্মসূচি দিয়েছিলাম আমরা গণ অধিকার পরিষদ, অন্য কোনো দল কিন্তু দেয় নাই, কোনো দল কথা বলে নাই, আমরাই বলেছি। যখন জামাতের নেতাদের, শীর্ষ নেতাদের একের পর এক মিথ্যা বানোয়াট মামলায় ফাঁসির কাস্টে ঝুলানো হচ্ছিল, কোনো দল কথা বলে নাই, কেউই কথা বলে নাই, আমরা কথা বলেছি। অন্যান্য দলের নেতাদের যখন মিথ্যা মামলায় কারাগারে বছরের পর বছর বন্দী করে রাখা হয়েছিল, আমরাই কথা বলেছি, কেউই কথা বলে নাই। সুতরাং গণ অধিকার পরিষদ সবসময় বিশ্বাস করে ধর্মীয় মূল্যবোধকে তারা লালন করে এবং ধারণ করে, তারই আলোকে তারা এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের যে সম্মান, যে ইজ্জত, এটাকে গণ অধিকার পরিষদ সবসময় সম্মান করে। সেই জায়গা থেকে আমরা বলেছি, বিতর্কিত যে নারী সংস্কার কমিশন এবং এই কমিশনের যে বিতর্কিত প্রস্তাবনা, এগুলো অনতিবিলম্বে বাতিল করতে হবে, অনতিবিলম্বে। আমরা নারীদের সম্মান করি, মর্যাদা দেই, কারণ নারী সমাজ আমাদের সম্মানের জায়গায়। নারীরা আমাদের মা, আমাদের বোন, তাদেরকে বিদ্বেষমূলক কথার মাধ্যমে বা তাদের বিরুদ্ধে দাঁড়ানো, কথা বলা, এটা তো কোনোভাবেই সম্ভব না। কিন্তু এরকম ধোয়া তুলে আপনি আলেম সমাজকে প্রতিপক্ষ বানাবেন, তাদের বিরুদ্ধে কুৎসা রটাবেন, আর আমরা মুখ বুজে চুপ থাকবো, এটা হতে পারে না। আমরা ওই ভণ্ড সুশীল হতে চাই না, আমরা একবারে স্ট্রেট ফরওয়ার্ড হতে চাই। ওই সুশীল মার্কা কথা বলে কারো মনোরঞ্জন করা, কারো ওই আস্থার লোক হওয়া আমাদের ইচ্ছা নেই। ওই ধান্দাবাজি সুশীল সেজে ওই আমেরিকার মানে পছন্দের পাত্র হওয়া বা ইন্ডিয়ার পছন্দের পাত্র হওয়া, এই রাজনীতি অন্তত আমরা করি নাই, ভবিষ্যতে ইনশাআল্লাহ করব না। আমাদের কথা একবারেই পরিষ্কার, আমরা জনগণের জন্য রাজনীতি করি, জনগণের অধিকার আদায়ে কথা বলি। এই কথাগুলো কেউ বলবে না ভাই, আমরাই বলছি।
তা না হলে হেফাজত ইসলামকে কেন টার্গেট করবে? তারা বলছে হেফাজত ইসলাম নাকি নারীদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, নারী বিদ্বেষী। আরে ভাই, আপনি দেখান, পয়েন্টগুলো তুলে ধরেন যে হেফাজত ইসলাম এই যে নারী বিদ্বেষমূলক কথা বলেছে, নারীদের বিরুদ্ধে দেখান। তারা নারী সংস্কার কমিশনের বিরুদ্ধে কথা বলেছে। হ্যাঁ, অবশ্যই আমরাও তো বলছি এই নারী সংস্কার কমিশন যে প্রস্তাবনাগুলো দিয়েছে এগুলো দেশের মানুষ কোনোভাবেই মেনে নিতে পারে না, কোনোভাবেই না। আজকে এই নারী সংস্কার কমিশন যখন সরকার গঠন করে, তাদের মাথায় এই খেয়ালটা ছিল না যে এখানে একজন আলেম নারী বা একজন ইসলাম ধর্মে যিনি শিক্ষিত এরকম একজন নারী এই কমিশনে রাখা দরকার? কারণ এদেশের 90% মানুষ ইসলাম ধর্মের। তাহলে আপনি এরকম একটা কমিশন করবেন, সেখানে আপনি একজন ধর্মীয় শিক্ষায় শিক্ষিত নারীকে রাখবেন না? এমন নারীদের রেখেছেন যারা ওই ইন্ডিয়ার মোদির ধর্ম অনুসারী বা মোদির ধর্মকে লালন করে, অনেকেই রয়েছে, নামে মুসলমান কিন্তু কামে হিন্দুত্ববাদকে ছাড়িয়ে যায়। এই হচ্ছে অবস্থা। তো সেই জায়গা থেকে বন্ধুগণ, আজকে হেফাজত ইসলাম শুধুমাত্র একটা ব্যানার, মূলত তাদের চুলকানিটা আরেক জায়গায়। দাড়ি টুপি ইসলাম ধর্মে তাদের মূল চুলকানি। তারা ইসলাম ধর্ম দেখলেই চুলকানি শুরু হয়ে যায় তাদের, দাড়ি টুপি দেখলেই তাদের আর সহ্য হয় না। এখানেই সমস্যা, এখানেই তাদের মূল প্রবলেম। অথচ এই আন্দোলন সংগ্রামে এদেশের আলেম সমাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই যে বিপ্লবীরা আজকে এই যে মন্ত্রীর গাড়িতে চড়ে এসির হাওয়া খেয়ে বেড়ায়, তারা গর্তে লুকিয়েছিল, অনেকে চুপ ছিল, অনেকে ভয়ে আন্ডারগ্রাউন্ডে চলে গেছিল। সেই সময় মৃত আন্দোলনকে জীবিত করেছে এদেশের আলেম সমাজ, ছাত্ররা, মাদ্রাসার শিক্ষার্থীরা। তারা সেদিন রাজপথে না দাঁড়ালে এদের অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না। আর আজকে এরা আলেমদেরকে গালিগালাজ করে, হেফাজত ইসলামের বিরুদ্ধে দাঁড়ায়, আলেম সমাজের বিরুদ্ধে দাঁড়ায়। চিন্তা করে দেখেন, এই হচ্ছে তাদের কারবার। এদেশের মানুষ এদের নিয়ে অনেক স্বপ্ন দেখতেন, অনেক আশা ভরসা নিয়ে এদের দিকে তাকিয়েছিলেন। আমরাও ছিলাম, আমরাও বিশ্বাস করতাম এই তরুণদের মাধ্যমে এদেশের রাজনীতিতে একটি আমূল পরিবর্তন আসবে, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট একবারেই পরিবর্তন হয়ে যাবে। কিন্তু বাস্তবে করতে তারা ওই পুরাতন বন্দোবস্তের পথে হাঁটছেন। মুখে নয়া বন্দোবস্ত, কাজে কর্মে ওই পুরাতন বন্দোবস্তের অনুসারী। এই হচ্ছে বাস্তবিক অবস্থা বন্ধুগণ। আজকে আওয়ামী লীগের কথা বলি। আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য মুখে ফেনা তোলে। আমি গতকালকে এসএ টিভির টক শোতে ছিলাম, ওখানে অন্যরাও ছিলেন আমাদের আলোচক। আমি সেখানে চ্যালেঞ্জ দিয়ে বলছি যে এই নাগরিক পার্টি যদি মন থেকে চাই, আগামী 24 ঘন্টার মধ্যে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বাধ্য হবে। কিন্তু তারা তো মন থেকে চায় না। তারা শুধুমাত্র আওয়ামী লীগ নিষিদ্ধকরণ এই শব্দটাকে ট্রাম্প কার্ড হিসাবে রাজনৈতিক ফায়দা লুটার জন্য ব্যবহার করছে। আর অন্য কোনো তাদের খেলা নাই তো। এই ট্রাম্প কার্ড ছাড়া তারা রাজনীতির মাঠে তাদের দলকে দাঁড় করাবে কিভাবে বলেন? আর কোনো কার্ড তাদের হাতে নেই। এই একটা কার্ডকে এখন রাজনীতির মাঠে ছুড়ে দিয়ে তারা তাদের দলকে প্রতিষ্ঠা করতে চায়, জনগণের সামনে যেতে চায়। তাদের দল সরকারি, তাদের দলের 2 জন সদস্য এই সরকারের মন্ত্রী, উপদেষ্টা। তারা এই সরকারের মন্ত্রিসভায় বা ক্যাবিনেট মিটিং এ যদি এই আওয়ামী লীগ নিষিদ্ধের প্রস্তাব তুলে, আমার তো মনে হয় না যে এই প্রস্তাব বা এই প্রস্তাবের বিরুদ্ধে কেউ দাঁড়াবে। আর কেউ যদি বিরুদ্ধে দাঁড়ায়ও, আমরাও দেখতে চাই যে কোন কোন উপদেষ্টা আওয়ামী লীগ নিষিদ্ধের বিরুদ্ধে, আমরা একটু জানতে চাই। তাহলে পরিষ্কার হয়ে যাইতো তারা আজ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে ক্যাবিনেট মিটিং এ প্রপোজাল তুলেছে। এই যে আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, আর কি মাহফুজ আলম, প্রভাবশালী 2 জন অ্যাডভাইজার। এই 2 জন এরা তো ছাত্র প্রতিনিধি নাকি? যদিও আমরা বলি না, এরা এখন একটা দলের প্রতিনিধি, তো ধরেই নিলাম ছাত্র প্রতিনিধি। তাহলে এরা আজ পর্যন্ত ক্যাবিনেট মিটিং এ আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো প্রপোজাল বা প্রস্তাব কেন তুলে নাই? ওয়াই? এই প্রশ্নটা কি কেউ করেছে তাদের? এই প্রশ্ন তুলেন যে তারা কেন আওয়ামী লীগ নিষিদ্ধের প্রপোজাল ক্যাবিনেটে তুলে নাই। আর বাইরে এসে তাদের এই সদস্যদের মাঠে নামিয়ে দেয়। এটা স্রেফ রাজনৈতিক ফায়দা লোটার জন্য, আর অন্য কোনো কারণ নেই, স্রেফ রাজনৈতিক ফায়দা লোটার জন্য। তো এই হচ্ছে তাদের অবস্থা বন্ধুগণ। আমরা সংস্কার চাই, বিচার চাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই, নির্বাচন চাই। কেউই বলে নাই যে আগে নির্বাচন দাও তারপরে সংস্কার করো। সবাই বলছে আগে সংস্কার হোক, প্রয়োজনীয়,
আওয়ামী লীগকে নিষিদ্ধ করো। তো কি সংস্কার করবে? যে সংস্কারে আওয়ামী লীগ নিষিদ্ধ নাই, আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ নাই, এরকম সংস্কার দিয়ে কি হবে ভাই? সংস্কারের শুরুটা হওয়া দরকার ছিল আওয়ামী লীগের নিষিদ্ধের মাধ্যমে। এখন কি বলবে সরকার? আগে বলতো বিএনপি চায় না, এখন তো বিএনপি স্পষ্ট করেছে যে আওয়ামী লীগের প্রশ্নে তাদের অবস্থান এখন ক্লিয়ার করেছে। জামাত, আমরা গণ অধিকার পরিষদ, আমরা তো আগেই ক্লিয়ার, আওয়ামী লীগ নিষিদ্ধ। অন্যান্য প্রত্যেকটা দল আমার জানা মতে কেউই আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে এখন আর বিরুদ্ধে যায় না বা বিরুদ্ধে দাঁড়ায় না। তাহলে তারপরেও সরকার এখন নীরব কেন? এখন কি বলবে যে অমুক দল চাই না? এটা তো বলার সুযোগ নেই। তার মানে তলে তলে সরকার আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে, একবারে ক্লিয়ার। আর এই সরকারে যেহেতু ওই নাগরিক পার্টির সদস্যরা রয়েছেন, নাগরিক পার্টির সরকার এটা, তাহলে পরোক্ষভাবে তারাও আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করছেন। তা না হলে নাগরিক পার্টির 2 জন ক্যাবিনেটে আজকে প্রস্তাব তুলুক, দেখি আমরা কারা কারা ক্যাবিনেট মিটিং এ আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা করি, জাতির সামনে উন্মোচিত হোক। সেটা তার করবে না। তো যাই হোক বন্ধুগণ, এই কথাগুলো আপনাদের জানার জন্যই মূলত বলা। আজকে মূলত লাইভে আসছিলাম নারী সংস্কার কমিশন এবং হেফাজতে ইসলামকে নিয়ে যে একটি অনাকাঙ্ক্ষিত বিতর্ক ইতিমধ্যে সৃষ্টি করা হয়েছে, এটা স্রেফ ইসলাম ধর্ম, দাড়ি টুপিকে কেন্দ্র করে। যে খেলা অতীতে আওয়ামী লীগ খেলেছে ভারতীয় পরিকল্পনায়, ঠিক একই খেলা এখন পশ্চিমাদের প্রেসক্রিপশনে নব্য বিপ্লবীরা খেলার চেষ্টা করছে। আমি তাদেরকে একবারে হুঁশিয়ারি দিতে চাই, সাবধান হয়ে যাও, একবারে সাবধান। আলেম ওলামা এবং এদেশের ধর্মপ্রাণ মুসলমানদের নিয়ে ন্যূনতম চুলকানি দেখানোর চেষ্টা করলে আমরা কিন্তু ফুল স্টপ মেরে দেব, একবারে ফুল স্টপ। যাই হোক, একবারে আজকে এখানে শেষ করছি, কথা হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।